চারদিকের কোলাহলে নিতুর মাথা ধরে আসতেই নীরব এক জায়গায় খুঁজে চেয়ার টেনে বসে পড়ে। তপ্ত নিঃশ্বাস ফেলে শাড়ির কুচি ঠিক করে নেয়। অতঃপর পার্স ব্যাগ থেকে মুঠোফোন বের করে ফেসবুক স্ক্রল করতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবেই চলে যেতেই আকস্মাৎ নিতুর ফোন বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে কল আসতে দেখে ভুরু কুঞ্চিত হয়ে আসে তার। কিছুটা আশঙ্কা নিয়ে কল রিসিভ করে সালাম দেয় নিতু। কিয়ৎক্ষণ নীরবতায় অতিবাহিত হয়ে অপর পাশ থেকে সালামের উত্তর আসে, সেই সাথে একটা প্রশ্ন, আমার নাম্বার সেভ করেনি এখনো? কণ্ঠস্বরের মালিককে শনাক্ত করতে পেরে নিতুর অভিব্যক্তি বিবর্ণ হয়ে ওঠে। শুকনো গলায় ঢোক গিলে বলে, ভুলে গিয়েছিলাম। অপর পাশ থেকে আরিয়ান তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, কোথায় তুমি? বাদিকটায় আছি, মাথা ধরেছিল তাই নিরিবিলি জায়গা দেখে এখানে এসে বসেছি। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, ঠিক আছো তুমি? হ্যাঁ, এখন ঠিক আছি, চিন্তা করার বিষয় নেই। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। নিতু আচ্ছা বলে কান থেকে ফোন নামিয়ে নেয়। ফোন কাটার জন্য আঙুল স্ক্রিনে ছোঁয়ানোর আগেই পাশ থেকে একজন বলে ওঠে, এক্সকিউজ মি মিস। নিতু চোখ তুলে তাকায়। জি। হাস্যোজ্জ্বল মুখশ্রীর অধিকারী এক ছেলে বলে ওঠে, আপনার সাথে কিছু কথা ছিল, বলুন। আগে পাশে বসি, তারপর না হয় বলি। নিতু ইতস্ত করলো। ছেলেটা উত্তর পাওয়ার অপেক্ষা না করেই বসে পড়ল। নিতু তা দেখে নিজের সিট ছেড়ে এক সিট পেছনে বসলো। ছেলেটা তা দেখে হেসে বলল, আমি দেখতে কিন্তু এতটাও খারাপ নই যে আমাকে ভয়ে পিছিয়ে যেতে হবে। নিতু ভুরু কুঁচকে তাকালো ছেলেটির দিকে। ছেলেটা চমৎকার এক হাসি দিয়ে বলল, জানি আমি কিছুটা অদ্ভুত টাইপ, কিন্তু খারাপ না। নিতু কোনো রকম ভনিতা না করে জিজ্ঞাসা করে, আমার সাথে আপনার কি যেন কথা ছিল? ছিল তো, তবে এখন বলতে ইচ্ছে করছে না। নিতু বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে, যেহেতু ইচ্ছা করছে না সেহেতু এখন আসতে পারেন। রেগে গেলেন বুঝি? আচ্ছা ভনিতা করছি না, আর সোজা পয়েন্টে আসি। আপনাকে কয়েকদিন ধরে নোটিস করছিলাম। বলতে গেলে পুরো বিয়েতে আমি আপনাকেই দেখে গেছি। যতটুকু বুঝেছি আপনার প্রতি আমি কিছু ফিল করি, কিন্তু সেটা কি রকম ঠিক জানি না। আজকের পর আপনার সাথে আমার দেখা হওয়ার সুযোগ তেমন নেই, তাই আপনাকে একা দেখে ভাবলাম মনের কথাটা বলে দেই। কথাগুলো বলে লম্বা নিঃশ্বাস ফেলল ছেলেটা। অতঃপর নিতুর চোখে চোখ রেখে বলল, আই লাইক ইউ। নিতু কাটকাট গলায় বলে, আর কতজনকে এই কথা বলেছেন? ছেলেটা অবাক হয়ে বলে, কতজন মানে? আপনাকেই প্রথম বলেছি। নিতু বিরক্তিকর কণ্ঠে বলে, চেনা নাই জানা নাই হুট করে কাউকে বললেই হলো আই লাইক ইউ? আর মেয়েরাও বুঝি নাচতে নাচতে আপনাকে হ্যাঁ বলে দেবে? এত সস্তা মনে হয় মেয়েদের? ছেলেটা থমথমে কণ্ঠে বলে, তা না, ভুল বুঝছেন আপনি, আমি সেটা বোঝাতে চাইনি। আচ্ছা আপনার সমস্যা এইটাই তো, আমরা অপরিচিত? ওকে, আমি পরিচয় বলছি আগে। আমি কনের খালাতো ভাইয়ের বন্ধু আদিত্য, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। এবার আপনার পরিচয় বলুন। নিতু কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে আরিয়ানের কণ্ঠ ভেসে আসে। তার পরিচয়, সে আমার একমাত্র বউ এবং বরের বড় ভাবি। কথাটা শুনে নিতু আর আদিত্য দুজনেই পেছনে ঘুরে তাকায়। আরিয়ান কান থেকে ফোন নামিয়ে কল কেটে এগিয়ে এসে নিতুর হাত ধরে টেনে উঠিয়ে বলে, প্লাস ও তোমার সিনিয়রও, ভুল জায়গায় ট্রাই মারছো ব্রাদার। আরিয়ানের কথায় আদিত্যের মুখ হা হয়ে আসে। সে বিমর্ষ চিত্তে একবার নিতুর দিকে তাকায়, আরেকবার আরিয়ানের দিকে। অতঃপর কোনো মতে উঠে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। কথাটা বলে আদিত্য দ্রুত কেটে পড়ে। আরিয়ান এক পলক সেদিকে তাকিয়ে নিতুর দিকে তাকায়। নিতু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে জিজ্ঞাসা করে, কি এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি আমার সামনে ভিজা বিড়াল থাকা মেয়েটা আসলে ভিজা বিড়াল নয়। নিতু থতমত দৃষ্টিতে তাকায়, অস্পষ্ট স্বরে বলে, তেমন কিছু না। কথাটা বলে দ্রুত দৃষ্টি নামায় সে জানে সকলের নিকট কঠোর হলেও আরিয়ানের সম্মুখে সে কঠোর হতে পারে না, চেয়েও কথার খই ফোটাতে পারে না। লজ্জায় আবৃত এবং অন্যরকম অনুভূতির শিহরণে জর্জরিত থাকে। কিন্তু এটা কি আর স্বীকার করা যায়? আরিয়ান বলে, তা না হয় বুঝলাম, কিন্তু আমি এখন সেটা নিয়ে ভাবছি না, ভাবছি তোমার নতুন পরিচয়ের কথা। নিতু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, আবার কোন পরিচয়? আরিয়ান মুস্কি হেসে নিতুর নিকট কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তোমার আরেকটা পরিচয় হচ্ছে তুমি আমার না হওয়া বাচ্চার মা। কথাটা কর্ণপাত হতেই নিতুর কান গরম হয়ে আসে। সে দ্রুত আরিয়ানের কাছ থেকে দূরে সরে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনাকে আমি ভালো জানতাম। আরিয়ান হেসে বলে, তো এখন খারাপ জেনে নাও। নিতু আনমনে আরিয়ানকে বকাঝোকা করে চলে যেতে নিলে আরিয়ান পেছন থেকে নিতুর হাত ধরে বলে, আমার সাথে সাথে থাকবে এখন, আসো। নিশীথের সময় আকাশে পূর্ণ চাঁদের আবির্ভাব। শৈত্য বাতাস সূক্ষ্ম আঁচড় কাটছে সবুজা পাতার কাগজি পায়ে। জ্যোৎস্নার আলো গায়ে মেখে খিলখিলিয়ে হেসে উঠছে কৃষ্ণচূড়ার দল। আরিয়ান পায়চারি করতে করতে এসে দাঁড়ালো জানালার ধারে। ক্ষণেই এক মুঠো স্নিগ্ধতা হুমড়ি খেয়ে পড়ল শ্যামপুরুষের ছোঁয়া পেতে। লেপটে গেল মুখশ্রী চিবুক গলদেশের সহিতে। আরিয়ান মোবাইলের কৃত্রিম পর্দায় সময়টা দেখে নিল একবার। একটার ঊর্ধ্বে সময় গড়িয়ে গেছে, অথচ নিতুর কোনো খোঁজ নেই। অনুষ্ঠান থেকে আসার পর সেই যে চোখের আড়াল হলো তো হলোই, ভুলেও ধরা দিল না আরিয়ানের সন্নিধানে। হঠাৎ এমন আচরণের মানে বুঝল না আরিয়ান। কিঞ্চিত প্রহর অপেক্ষা করে নিজ স্থান থেকে নিতুর খোঁজ করছিল কয়েকবার, কিন্তু লাভ হয়নি।
ধরা দেয়নি ফাঁকিবাজ মেয়েটা। ধৈর্যের বাঁধ ভাঙতেই বিতৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করলো আরিয়ান। বিরক্তির সাথে তাকালো একবার আকাশের পানে, অতঃপর বেরিয়ে এলো রুম থেকে। চারদিকে চোখ বুলিয়ে রওনা দিল নীলুফার রুমের দিকে। নীলুফার রুমের সামনে আসতে শুনতে পেল কারো রিনরিনে কথার এবং হাসির শব্দ। আরিয়ান বিড়বিড় করলো, আমাকে দহনে দগ্ধ করে দেখো, কি নিশ্চিন্তে হেসে খেলে বেড়াচ্ছে মেয়েটা। তপ্ত নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে এগিয়ে গেল, আলতো হাতে খুলল দরজা। নিতু তখনও নীলুফার সাথে বসে কথা বলায় মশগুল, বুঝতে পারিনি আরিয়ানের উপস্থিতি। আরিয়ান গলা ঝেড়ে নীলুফার দিকে তাকিয়ে বলল, এখনো ঘুমাওনি কেন মা? রাত দেখেছো কয়টা বাজে? নীলুফা ও নিতু দুজনে চকিত দৃষ্টিতে তাকালো দরজার পানে। আরিয়ান নিতুর দিকে তাকাতেই চোখাচোখি হলো। নিতু দ্রুত দৃষ্টি সরালো। নীলুফা নিজের চশমা ঠিক করে বলল, এই তো ঘুমোতে যাচ্ছিলাম। আরিয়ান কয়েক কদম এগিয়ে এসে বলল, তোমাকে না ডাক্তার বলেছে রাত জাগতে না, তাও কথা শোনো না। রাতে ওষুধ খেয়েছো? নীলুফা নির্লিপ্ত কণ্ঠে বলেন, হ্যাঁ খেয়েছি। আচ্ছা এখন তাহলে শুয়ে পড়ো। নীলুফা কিছু বলতে যাবেন তার আগেই আরিয়ান পুনরায় বলে ওঠে, নিতু রুমে আসো। স্পষ্ট আদেশবাণী। নিতু দৃষ্টি নত রেখেই মাথা দুলিয়ে সম্মতি জানালো। আরিয়ান এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় রুম থেকে। নীলুফা তা দেখে বলেন, কাল কথা হবে না, এখন যাও, ডাকছে তোমায়। নিতু লজ্জায় আড়ষ্ট হয়ে নীলুফাকে কোনো রকম শুভরাত্রি জানিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। নিজের রুমের দিকে যেতে যেতে আনমনে ভাবে, এমন অদ্ভুত কেন মানুষটা, মায়ের সামনে এভাবে কেউ রুমে যেতে বলে? উফ, মায়ের সামনে কি এক অস্বস্তিকর অবস্থায় পড়তে হলো। মানুষটা স্পষ্টভাষী জানতো, কিন্তু তা যে এতটা, সেই ধারণা তার ইহকালেও ছিল না। অনুষ্ঠান থেকে এসে নিতু ইচ্ছে করেই আরিয়ানের সামনে পড়েনি। চক্ষু লজ্জায় নাকি অস্বাচ্ছন্দ্যে সেটা জানা নেই তার। তবে আজ আরিয়ানের কথা ভাবনায় আসলেও উৎকণ্ঠা, ব্যগ্রতা, বিড়ম্বনায় কুঁকড়ে যাচ্ছিল সে, যার দরুন চোখের আড়ালে থেকেই দিনটা কাটিয়ে দিয়েছিল। ভেবেছিল রাতটা আজ কথায় কথায় নীলুফার রুমেই কাটিয়ে দেবে, কিন্তু তা আর আরিয়ান হতে দিল কোথায়। নৈরাশ্যজনক নিঃশ্বাস ফেলে রুমে ঢুকল সে। চোখের পলকেই নিজেকে কারো দৃঢ় বন্ধনে আবিষ্কার করল সে। মুহূর্তেই ভরকে উঠল, বিমূঢ় নয়নে তাকালো সামনে। আরিয়ান রোষাগ্নি কণ্ঠে জিজ্ঞাসা করে, সন্ধ্যা থেকে কোথায় ছিলে? নিতু ফাঁকা ঢোক গিলে বলে, এই তো এইখানেই। এখানে বলতে কোনখানে? নিতু প্রত্যুত্তর করল না। তা দেখে আরিয়ান তার আর নিতুর মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়। মন্থর কণ্ঠে বলে, পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে? কিন্তু কেন, কি করেছি আমি? নিতুর প্রায় রুদ্ধশ্বাস অবস্থায় এবার। শব্দ, বাক্য, নিঃশ্বাস সব যেন কুণ্ডুলি পাকিয়ে বসে আছে কণ্ঠনালীর ভেতরে। ট্রু শব্দ পর্যন্ত করা এখন তার জন্য দায় হয়ে গেছে। কোনো মতে অস্পষ্ট স্বরে সে বলে ওঠে, তেমন কিছুই না, ভুল বুঝছেন আপনি। আরিয়ান কিয়ৎক্ষণ মৌন থেকে বলে, পরের বার যেন না দেখি তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাটা বলে আরিয়ান নিতুকে ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ছাড়া পেয়ে নিতু দীর্ঘশ্বাস নেয়। এতক্ষণে তার জানে জান আসলো বোধ হয়। আনমনে আওড়ালো, আছি তো আপনার সাথে, শুধু আজকের রাতটা, পরে আমাকে পাবেন কোথায়? আকস্মাৎ আরিয়ান মন্থর কণ্ঠে বলে ওঠে, লাইট অফ করে ঘুমোতে আসো। নিতু সচকিত দৃষ্টিতে তাকালো আরিয়ানের অভিমুখে। অতঃপর লাইট অফ করে বিছানার দিকে যেতে শব্দহীনভাবে বলল, হিটলার একটা। রক্তিম অপরাহ্নে হরিদ্রাব মেঘের অহর্নিশ আনাগোনা। দূরে এক ঝাঁক পায়রা উন্মুক্ত আকাশের ঘূর্ণমান গতিতে উড়ে বেড়াচ্ছে। ভ্যাপসা গরমের আবৃত পরিবেশে ঘাম ঝরছে তিরতির করে। নিতু হাতের উল্টো পিঠ দিয়ে কপাল এবং ঠোঁটের উপরিভাগে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল। ভিড় ধাক্কায় দম বন্ধ হয়ে আসছে তার। এগুতে চেয়েও এগুতে পারছে না। অবসন্ন দৃষ্টিতে আশেপাশে নাহিদ এবং বাকিদের খোঁজ করলো, কিন্তু পেল না তাদের। ভিড়ের মাঝে হয়তো ছন্নছাড়া হয়ে গেছে সকলে। বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে একটি মেলা বসেছে। নাহিদ এবং বাকিরা সেখানে ঘুরতে যাবে শুনে নিতুও যোগ দেয় ওদের দলে। আরিয়ান আসেনি সাথে, তার নাকি ভিড়ভাড় জায়গা পছন্দ না। তবে আরিয়ান বারণ করেছিল নিতুকে যেতে, কিন্তু নিতু সে কথা আমলে নেয়নি। নিভৃতে এসে পড়েছিল নাহিদদের সাথে। কিন্তু এইখানে যে এত ভিড় হবে এবং ভিড়ে যে সে হারিয়ে যাবে, তা কি আর সে জানতো? জানলে হয়তো আরিয়ানের কথা অমান্য করে এখানে আসার দুঃসাহসিকতা দেখাতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল সে, চেষ্টা করলো ভিড় থেকে বেরিয়ে আসার। এমন সময় পেছন থেকে একজোড়া পুরুষালী হাত এসে নিতুকে নিজের সাথে মিশিয়ে নেয়। দৃঢ়ভাবে আগলে নেওয়ার ক্ষীণ চেষ্টা করে। ঘটনাক্রমে নিতু ভরকে ওঠে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় কিয়ৎক্ষণের জন্য। এরপর মুহূর্তে মেজাজ বিগড়ে যায় তার। ঘৃণায় গা ঘিন ঘিন করে ওঠে। নিতু পেছনে ঘুরে কনুই দিয়ে মানুষটির পেটে আঘাত করতে নিলে সে তার হাত ধরে ফেলে। কাট কাট গলায় বলে, হাত চালানোর আগে দেখে নেবে তো কার ওপর হাত চালাচ্ছ স্টুপিড। অতি পরিচিত কণ্ঠটি কর্ণকুহরে এসে তরঙ্গিত হওয়া মাত্র নিতু চট জলদি পেছনে ঘুরে তাকায়। মুখে কালো মাস্ক পরে থাকা সত্ত্বেও নিতু কিভাবে যেন চিনে ফেলল মানুষটিকে। মৃদু কণ্ঠে বলে উঠল, আরিয়ান আপনি? নিতুর সম্বোধন শুনে আরিয়ান এক মুহূর্তের জন্য থমকায়। অতঃপর অপ্রসন্ন কণ্ঠে বলে, আমি না হলে কে হবে?
আমি বাদেও কি আরো 8-10টা বর আছে তোমার? নিতু থতমত খেয়ে বলে, তা থাকতে যাবে কেন? আরিয়ান স্বগতোক্তি কণ্ঠে বলে, আমি কি জানি। নিতু অসন্তোষজনক দৃষ্টিতে তাকায়। আরিয়ানের তেরা উত্তরগুলো তার মোটেও পছন্দ হচ্ছে না। হঠাৎ পিছন থেকে ধাক্কা লাগতেই আরিয়ান নিতুর দিকে কিছুটা ঝুঁকে পড়ে। অনিচ্ছাকৃতই ভাবে দৃঢ় হয় বন্ধন। নিতু এবার যেন মিয়ে যায়, ব্যগ্র দৃষ্টিতে এদিক সেদিক তাকায়। আরিয়ান তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে খুব সন্তর্পণে আগলে নেয় নিতুকে। ভিড় ঠেলে এগিয়ে যায় সামনে। আপাতত এখান থেকে বের হতে পারলেই বাঁচে তারা। আরিয়ানের তীব্র প্রচেষ্টায় ফুলের টোকাও যেন ছুঁতে পারে না নিতুকে। কিয়ৎকালের ব্যবধানে আরিয়ান ও নিতু বেরিয়ে আসে ভিড় থেকে। খোলা জায়গায় এসে দাঁড়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পরক্ষণে। কিঞ্চিত সময়ের ব্যবধানে ঘেমে নেয়ে একাকার অবস্থা আরিয়ানের। আকাশী বর্ণের শার্টটি কুঞ্চিত হয়ে লেপ্টে আছে গায়ের সাথে। আরিয়ান পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিল। অতঃপর রোশানল দৃষ্টিতে তাকালো নিতুর পানে। এত অবাধ্য কেন তুমি? তোমাকে না আমি এখানে আসতে মানা করেছিলাম, তারপরও কোন সাহসে এসেছো তুমি? দেখলে তো কি বিশ্রী অবস্থা, এই জন্যই মানা করেছিলাম তোমাকে আসতে। নিতু স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, আমি জানতাম নাকি এখানকার এমন অবস্থা হবে? তুমি না জানলে বাকিগুলো তো জানতো, তাও কেন নিয়ে আসলো তোমাকে? কথাটা বলে আরিয়ান এক মুহূর্ত চুপ থেকে ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায় নিতুর দিকে। 1 মিনিট, বাকিরা কোথায়? আর তুমি ওই ভিড়ে একা কি করছিলে শুনি? নিতু এবার বিচলিত দৃষ্টিতে তাকায় আরিয়ানের পানে। শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে অস্পষ্ট সুরে বলে, না মানে আমি আসলে। বলবে ওরা কোথায়? নিতু চোখ খিচে বন্ধ করে গড়গড় করে বলে উঠে, ওরা কোথায় জানি না, ভিড়ের মাঝে পড়তে হারিয়ে গিয়েছিলাম আমি। আরিয়ান এবার শানিত কণ্ঠে বলে ওঠে, লাইক সিরিয়াসলি? তুমি বাচ্চা নাকি? এত বড় হয়েও ভিড়ের মাঝে হারায় কিভাবে মানুষ?